ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম। আর এই স্বাধীনতার পরে এটাই আমার প্রথম ভিডিও। আশা করছি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন। যদিও আমরা বন্যা কবলিত কিছু সমস্যা এই মুহূর্তে ফেস করছি। হোপফুলি আমরা কেটে উঠবো এই সব কিছু। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন বন্যা কবলিত মানুষদের হেল্পের জন্য, সাহায্য করার জন্য। অলরাইট, আজকের উইকলি রাউন্ড আপে আমরা কয়েকটা নিউজ নিয়ে এসেছি। লেটস ডাইভ ইনটু ইট ওয়ান বাই ওয়ান, শ্যাল উই? ওপেনএআই ঘোষণা করেছে তাদের নতুন এআই সার্চ ইঞ্জিন সার্চ জিপিটি। তাহলে কি গুগলের দিন শেষ? চলুন দেখি। প্রথমত, সার্চ জিপিটি কি? সার্চ জিপিটি হচ্ছে ওপেনএআইয়ের নতুন সার্চ ইঞ্জিন, যা চালিত হবে সম্পূর্ণ এআই দ্বারা। এটি আপনার প্রশ্নগুলোকে মানুষের মতো বুঝতে পারবে এবং উত্তর দিতে পারবে, রোবটের মতো উত্তর দিবে না। ওকে, খুবই ভালো কথা। তাহলে এটি কিভাবে কাজ করে? আরও আধুনিক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করার মাধ্যমে সার্চ জিপিটি এখন আরও বেশি সঠিক ও রেলেভেন্ট ফলাফল প্রদান করবে। এটা অনেকটা সার্চ ইঞ্জিনের সাথে কথা বলার মতো। যাক, অবশেষে ওপেনএআই এমন একটি এআই বানিয়েছে যা আপনার বন্ধুর থেকেও আপনাকে ভালোভাবে বুঝবে এবং আপনার সার্চ হিস্ট্রি নিয়ে আপনার সাথে মজা করবে না। আপনার যদি মনে হয় সার্চ হিস্ট্রি নিয়ে আবার মজা করে কিভাবে, তাহলে আপনার সার্চ হিস্ট্রিটা আপনার বন্ধুদের একবার দেখাবেন। আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। মানুষ যে কত কিছু লিখে সার্চ করে, কত উদ্ভট সব জিনিস। এনিওয়েজ, এই সেক্টরে গুগল অলরেডি অনেক এগিয়ে আছে। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে গুগল ছাড়াও আরও কয়েকটি আছে, তবে তারা গুগলের মতো এত বেশি ফেমাস না। বিং আছে, ডাকডাক আছে। তো মার্কেটে অলরেডি এই প্লেয়ারগুলো আছে। অবশ্যই সার্চ জিপিটিকে এই প্লেয়ারদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাহলে এই প্রতিদ্বন্দ্বের অবস্থাটা কি? এই টুলটি গুগল এবং পারপ্লেক্সিটির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ আপনি গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করেন, আপনি যে কথাগুলো লিখেন সেগুলোকে বলে কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে গুগল খুঁজে বের করে যে আপনার এই কিওয়ার্ডগুলোর সাথে কোন কোন ইনফরমেশন রেলেভেন্ট আছে। সেই রেলেভেন্ট ইনফরমেশনগুলো গুগল আপনাকে খুঁজে বের করে দেয়, অথবা রেলেভেন্ট ইনফরমেশনের লিঙ্কগুলো আপনাকে পেজের মধ্যে দেখায়। সেই জায়গাতে সার্চ জিপিটি যেটা করবে, আপনি যা লিখে সার্চ করবেন, সার্চ জিপিটি বোঝার চেষ্টা করবে যে আপনি কি খুঁজে বের করতে চাচ্ছেন। আপনার ইন্টেনশনের উপর নির্ভর করে সেই রেলেভেন্ট ইনফরমেশনগুলো আপনাকে খুঁজে বের করে এনে দিবে সার্চ জিপিটি। গুগল যেখানে আপনাকে অনেকগুলো লিঙ্ক দেয়, সার্চ জিপিটি সেখানে আপনাকে এক্সাক্ট উত্তরটা খুঁজে বের করে এনে দিবে যা আপনি খুঁজছেন। এটা অনেকটা গুগলের এআই সার্চ রেজাল্টের মতো। তবে আশা করি সেটির মতো আমাদেরকে পিৎজাতে গ্লু দিতে বলবে না। আপনার যদি মনে হয় পিৎজাতে গ্লু দেওয়া এটা আবার কি বললাম, তাহলে আমাদের পেছনের একটা ভিডিও দেখে আসতে পারেন, যেখানে আমরা আলোচনা করেছি গুগলের এআই সার্চ রেজাল্ট কিরকম উদ্ভট সব উত্তর আমাদেরকে দিচ্ছিল। ওকে, বুঝলাম। এখন ভবিষ্যতের প্রভাব কিরকম হতে পারে, চলুন সেটা চিন্তা করি। সার্চ জিপিটি এর মাধ্যমে ওপেনএআই ইন্টারনেটের সাথে আমাদের যোগাযোগের পদ্ধতি বদলে দিতে পারে। এর মাধ্যমে আমরা পেতে পারি অনেক দ্রুত এবং আরো সহজলভ্য সার্চ ইঞ্জিন, যা তথ্য খুঁজে পাওয়াকে আরো বেশি সহজ করে তুলবে। এখন সার্চ জিপিটি কি গুগলকে পরাজিত করতে পারবে, নাকি বিং এর মতো এটি আরো একটি প্লেয়ার হয়ে থেকে যাবে? আপনার মতামত জানান কমেন্টে। আর চলুন পরবর্তী বিষয়ের দিকে যাওয়া যাক। ওপেনএআই নিয়ে কথা বললাম, এখন এলন মাস্ককে নিয়ে কথা না বললে কি আর হয়? টেসলা $5 বিলিয়ন বিনিয়োগ করতে পারে এলন মাস্কের ব্যক্তিগত এআই কোম্পানি এক্সএআইতে, কিন্তু টেসলার শেয়ার হোল্ডাররা এতে একমত না। এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। এলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন টেসলা তার ব্যক্তিগত এআই ভেঞ্চারে $5 বিলিয়ন বিনিয়োগ করতে পারে, যেখানে টেসলার অটোমোটিভের সাথে অত্যাধুনিক এআই উন্নয়ন যুক্ত হওয়ার কথা। কিন্তু এলন মাস্ক এআইতে এত বড় ইনভেস্টমেন্ট কেন করছে? মাস্ক সবসময় বলে এসেছে যে এআই ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু টেসলার জন্য না, পুরো মানব জাতির জন্য। এআইতে বিনিয়োগ করে টেসলা তার গাড়িতে আরো উন্নত প্রযুক্তি সংযোজন করতে পারে। মানে টেসলা বেসিক্যালি আরো একটি এআই কোম্পানিতে রূপান্তরিত হতে যাচ্ছে। এআই যদি টেসলাকে এত বেশি উন্নতির দিকে নিয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত টেসলারই তাতে লাভ। কিন্তু সমস্যাটা কোথায় তাহলে? এখানে সমস্যাটা হচ্ছে এই পরিমাণ বিনিয়োগ টেসলা শেয়ার হোল্ডারদের উদ্বিগ্ন করে তুলেছে। যেখানে টেসলা তার নিজস্ব এআই তৈরি করার কথা, সেখানে এলন মাস্কের নিজস্ব এআই স্টার্টআপে কেন বিনিয়োগ করা হচ্ছে? টেসলার শেয়ার হোল্ডাররা এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন। বেশ কিছুদিন আগে আমরা নিউজ দেখেছিলাম যে টেসলা H100 জিপিইউ অর্ডার করেছে প্রায় অনেকগুলি। এতে মধ্যে এলন মাস্ক টেসলার জন্য অর্ডার করা সেই H100 জিপিইউর একটি শিপমেন্ট তার এক্সএআই কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে। আর তারপরে এখন এই ইনভেস্টমেন্টের ব্যাপারটা নিয়ে টেসলার শেয়ার হোল্ডাররা খুবই চিন্তায় পড়ে গিয়েছে। এলন কিছুদিন আগে তার অ্যাকাউন্ট থেকে একটি পাবলিক পোল দেয়, আর তার দাবি তিনি জনগণের মতামতের ভিত্তিতেই এই বিনিয়োগের প্রস্তাবটি করেছে ইনভেস্টরদের কাছে। প্রথম দিকে এলন মাস্ক ওপেনএআইতেও ইনভেস্ট করেছিল, কিন্তু পরবর্তীতে সে তার ইনভেস্টমেন্টের পজিশন থেকে সরে আসে
কারণ টেসলার সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল ওপেন এআই। সেই জায়গায় এখন তিনি নিজেই টেসলাকে বাদ দিয়ে তার নিজস্ব এআই কোম্পানি এক্সএআই নিয়ে ব্যস্ত। কিছু শেয়ার হোল্ডাররা তাই এখন তাদের শেয়ার বিক্রি করা শুরু করেছে। যখন বোর্ডে অ্যালনের বিরুদ্ধে বলার কেউ থাকবে না, তখন অ্যালেন কি করবে বলে আপনার মনে হয়? এখন কথা বলা যাক অ্যালন মাস্কের আরও একটি কোম্পানি স্টারলিংক নিয়ে। আপনারা অলরেডি জানেন স্টারলিংক অনেকগুলো স্যাটেলাইট পাঠিয়েছে আকাশে। আকাশ মোটামুটি পরিষ্কার থাকলে বিভিন্ন জায়গা থেকে সেই স্যাটেলাইটগুলো দেখতেও পাওয়া যায়, এক সারিতে ট্রেনের মতো করে যায়। অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে এই নিয়ে। তো স্টারলিংকের উদ্দেশ্য হচ্ছে ইন্টারনেট সেবা প্রদান করা। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট সেবা দেওয়া কঠিন, বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানি সেখানে যেতে পারে না বিভিন্ন কারণে, সেই জায়গাগুলোতে, সেই রিমোট এরিয়াতে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে। আর সেই সেক্টরে আরও একটি কোম্পানি তাদের যাত্রা শুরু করেছে। উদ্দেশ্য একটাই, ইন্টারনেট সেবা প্রদান করা প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে। আর সেই কোম্পানির নাম এএসটি স্পেস মোবাইল। সম্প্রতি এই কোম্পানির দ্বারা একটি নতুন স্যাটেলাইট আকাশে পাঠানোর পরে এই কোম্পানির স্টকের দাম অনেক বেড়ে গিয়েছে। স্টারলিংকের জন্য কি এটি বড় একটি চ্যালেঞ্জ হতে পারে? চলুন দেখি। এএসটি স্পেস মোবাইল সম্প্রতি তাদের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যা মহাকাশ থেকে সরাসরি মোবাইল ব্রডব্যান্ড প্রদানের ক্ষেত্রে একটি প্রধান ধাপ বা প্রথম ধাপ। আর যথারীতি এই ঘোষণার পর তাদের স্টকের দাম অনেক বেড়ে যায়। কোম্পানিটি সরাসরি স্টারলিংকের সাথে প্রতিযোগিতায় নেমে পড়লো। স্টারলিংক কিভাবে স্যাটেলাইট ইন্টারনেট দেয়? আপনাকে স্টারলিংকের একটা রিসিভার পাঠানো হবে। যদি আপনি স্টারলিংকের স্যাটেলাইট যে সার্ভিসটা এটা যদি আপনি কেনেন, আপনাকে একটা রিসিভার পাঠানো হবে। সেই রিসিভারটা আপনি আপনার বাড়ির আশেপাশে অথবা ছাদে কোথাও বসাবেন। ওই রিসিভারটা ইন্টারনেট রিসিভ করবে, দেন সেটার মাধ্যমে কেবল দিয়ে আপনি আপনার ঘরের ভিতরে নেবেন বা যেভাবে আপনি ইনফ্রাস্ট্রাকচার সাজাতে চান সেটা সাজাতে পারবেন। এএসটি স্পেস মোবাইল এই ক্ষেত্রে ভিন্ন। ওদের ইন্টারনেট সেবার জন্য আপনাকে কোনো রিসিভার কিনতে হচ্ছে না বা আপনাকে অর্ডার করতে হচ্ছে না। ওরা সরাসরি আপনার ফোনে ইন্টারনেট সেবা প্রদান করবে। স্টারলিংকের ক্ষেত্রে আমরা এরকম একটা সিচুয়েশন দেখেছিলাম, যেখানে এলন মাস্ক বলছিল যে ওরা হচ্ছে টেসলা ফোন রিলিজ করবে, যেটা সরাসরি স্টারলিংক থেকে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হতে পারবে। কিন্তু এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি সেটা লঞ্চ হয়নি। প্র্যাকটিক্যালি সেটা অপারেশনাল হয়নি। হয়তো ওরা কাজ করছে এটা নিয়ে। এএসটি যেটা করবে, আপনার ফোনে সরাসরি এখন ইন্টারনেট সেবা প্রদান করবে, যে কারণে আপনাকে একটা জায়গায় ফিক্স থাকা লাগছে না, আপনাকে ওই রিসিভারের সাথে কানেক্টেড থাকা লাগছে না। আপনি যে কোনো জায়গায়, নর্মালি আমরা যেরকম টাওয়ার থেকে ইন্টারনেট ব্যবহার করি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, সেই সেম ওয়েতে ইন্টারনেট সেবা প্রদান করবে এএসটি স্পেস মোবাইল। আমার মনে হয় ওরা স্টারলিংক থেকে এক ধাপ এগিয়ে আছে এই কারণে। যদি ইন্টারনেটের দাম খুব বেশি না হয়, তাহলে ওরা অনেক বেশি ইউজার পাবে। কারণ কে না চাইবে যে আপনি যেখানেই যাচ্ছেন আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকছে, সেখানে নর্মাল সিমের নেটওয়ার্ক যদি নাও থাকে, আপনি অ্যাটলিস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। স্টারলিংক এটা শুরু করতে গিয়েও এখন পর্যন্ত করতে পারেনি। তবে এএসটি যদি এটা করতে পারে, আমার মনে হয় ব্যবসার দিক থেকে ওরা অনেক বেশি এগিয়ে যাবে এই ক্ষেত্রে। অবশ্যই এখানে কমপ্লিকেশন আছে, এখানে লেটেন্সি কেমন, দাম কেমন, অনেক ব্যাপার আছে। তবে হোপফুলি সেই সব কিছু ওরা কাটিয়ে উঠবে। আর এটি পুরোপুরি অপারেশনাল হলে এটি দূরবর্তী এলাকায় বড় পরিবর্তন আনতে পারে বলে আমার মনে হয়। গত সেপ্টেম্বরে তারা তাদের 65 স্কোয়ার মিটারের স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যেটির নাম হচ্ছে ব্লুবার্ড। আর এখন 2025-এর শুরুতে তারা তাদের 3 গুণ বড় স্যাটেলাইট লঞ্চ করবে কেপ ক্যানাভেরাল থেকে। এই স্যাটেলাইট লঞ্চ করতে কোন কোম্পানির রকেট ব্যবহার করা হবে এবং তা ঠিক কবে লঞ্চ করা হবে সেই ব্যাপারে কোনো তথ্য এখনো দেননি কোম্পানির প্রেসিডেন্ট স্কট ভিজনেউস্কি। সাউন্ডস লাইক পলিশ, রাশিয়ানও হইতে পারে। স্টারলিংকের পাশাপাশি বাজারে আরও 1-2টা কোম্পানি আছে যারা এই নিয়ে কাজ করছে, তবে স্টারলিংকই সব থেকে বেশি এগিয়ে ছিল। এর মধ্যে যখন সরাসরি এই কোম্পানিটা চলে আসলো, তখন বাজারের প্রতিক্রিয়াটা কি? ইনভেস্টররা এএসটি এর সম্ভাবনা নিয়ে খুবই এক্সাইটেড। এই লঞ্চের মাধ্যমে এএসটি নিজেদেরকে স্যাটেলাইট ইন্টারনেট মার্কেটে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করালো এবং সরাসরি স্টারলিংকের আধিপত্যকে চ্যালেঞ্জ জানালো। তাহলে সব মিলিয়ে ভবিষ্যতের সম্ভাবনাটা কি? যদি এএসটি এর প্রযুক্তি সফল হয়, তাহলে আমরা নতুন যুগের একটি মোবাইল কানেকশন দেখতে পারি, যেখানে প্রতিযোগিতা আরও বাড়বে এবং সেবার মানও সেই হারে বাড়তে থাকবে। মহাকাশ ভিত্তিক ইন্টারনেটের জন্য প্রতিযোগিতা আরও উত্তপ্ত হচ্ছে দিন দিন। তাহলে আপনি কি মনে করেন, এএসটি কি স্টারলিংকের সাথে প্রতিযোগিতা করতে পারবে, নাকি এটি শুধুই সাময়িক উত্তেজনা? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। দ্যাটস অল ফর টুডে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।